আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই গার্মেন্টস শিল্প ঠিক যখন থেকে শুরু হয় ঠিক এমনটি ছিল না। সেদিনের অবস্থাটা আসলে খুবই খারাপ একটা অবস্থা ছিল। সেখানে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ছিল না, কোনো আইন কানুন ছিল না, কোনো নিয়ম কানুন ছিল না, এবং কমপ্লায়েন্সেরও তেমন কোনো বালাই ছিল না। আসলে তখন এই শিল্পটাকে অত সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে অর্গানাইজিংভাবে কেউ গ্রহণ করে নাই। কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই শিল্পটাকে একটা সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে। যারা এটার পিছনে যে অবদানগুলো ছিল অনেকের, এটা দেখেন আমরা যখন শুরু করেছি, স্পেশালি আমি ওয়াশিং প্লান্ট বা সুইং ফ্যাক্টরিগুলোর কথা হতেবার যাই বলুন না কেন, ওয়াশিং প্লান্টগুলো কিন্তু একটা টিন শেডেই ম্যাক্সিমাম ওয়াশিং প্লান্ট ছিল। এটা তেমন কোনো আদর যত্ন ছিল না, কোনো চয়েস ছিল না, এটাকে একটা ডার্টি এরিয়া মনে করতো। অ্যাকচুয়ালি এটা একটা ভাইটাল পয়েন্ট। গার্মেন্টস সেক্টরের সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো ওয়াশিং প্লান্ট, যেখানে একটা সুন্দর সায়েন্স আছে। এটা মুখস্থ কোনো বিদ্যা নয়, এটার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও এখানে অ্যাপ্লাই করলে যে পরিপূর্ণ সেখান থেকে ফলাফল আসবে সেটাও নয়। এটা টোটালি টেকনিশিয়ানের পারসিপশনটা এখানে আমি মনে করি যে 70% অর মোর দ্যান দ্যাট, যে তাদের পারসিপশনটাই এখানে শেড ম্যাচিংয়ের ক্ষেত্রটা কাজে লাগে। দেখুন আগে যেটা ছিল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা আমি বলবো যে টেক্সটাইলে ফ্যাব্রিক থেকে শুরু করে ফ্যাব্রিক ব্ল্যাঙ্কেট, গার্মেন্টস মেকিং এবং ওয়াশিং, এগুলোর ক্ষেত্রে অনেক চেঞ্জ আসছে। এখন মানুষের রুচিরও একটা পরিবর্তন হয়েছে, ফ্যাশনের চেঞ্জ আসছে, ফ্যাব্রিক ফাইবার এগুলোর মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জও রয়ে গেছে। এখানে বাংলাদেশের যারা এই শিল্পের সাথে জড়িত, স্পেশালি টেকনিক্যাল পার্সন, এখন যারা বিভিন্ন টেক্সটাইল ইনস্টিটিউশন থেকে পাশ করে আসছে, ফিজিক্যালিভাবে তারা পর্যাপ্ত পরিশ্রম করছে এবং অনেক হায়ার এডুকেটেড পার্সন এখানে চলে আসছে। তারপর যেটাকে সুন্দরভাবে অনেক ফরেন টেকনিশিয়ান বা টেকনিক্যাল পার্সন তাদের সাথে কমিউনিকেশনও বাড়াচ্ছে। এই কমিউনিকেশনগুলো করার পরে একটা সুন্দর অবস্থানে আমরা বুঝতে পারছি। তো সর্বোপরি এই এনভায়রনমেন্টটা, আমাদের সামনে আরও কিছু চ্যালেঞ্জ আছে এবং সেগুলো মোকাবেলা করার মতো সুন্দর আমাদের রিসোর্স আছে, ম্যান পাওয়ারের রিসোর্স, যে তারা অনেক শিক্ষিত হয়ে উঠেছে এই শিক্ষায়। আগামী দিনগুলোতে তারা এই শিল্পটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে। অনেকগুলো চ্যালেঞ্জিং থাকার পরেও আমি মনে করব যে ডে বাই ডে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা আরও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে আরও সামনের পথে এগিয়ে যেতে হবে। আমি এই প্রজন্মের যারা এই সেকশনের সাথে জড়িত, এই সেক্টরের সাথে যারা জড়িত, আমি তাদের প্রতি আমি একটা রিকমেন্ড করব, সেটা হলো তাদেরকে পরিশ্রম করতে হবে সততার সহিত। জানার আগ্রহটা তাকে প্রচুর থাকতে হবে, শেখার আগ্রহটা থাকতে হবে, আর ইগো দূর করতে হবে। এটাই হলো মেইন একটা পয়েন্ট, যে আমি টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার, আমি বুটেক্স থেকে পাশ করে এসেছি, আমি আদার্স রিপোর্টেড ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি, আমি কেন এই কাজটা করব? এটা আসলে এই ইগোগুলো দূর করতে হবে। আমাদের সবাইকে পাগল হয়ে কাজ করতে হবে। আমার বুদ্ধি, মেধা সব কিছু এর মধ্যে দিয়ে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে এবং বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে হবে এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে। কাজেই আমি অনুরোধ করব এই প্রজন্মের প্রতি, সব ইগো বাদ দিয়ে নিজেকে কাজে মনোনিবেশ করুন এবং নিজেকে উৎসর্গিত করুন এই সেক্টরের জন্য। তাহলে এই জেনারেশন থেকে শুরু করে পরবর্তী জেনারেশনও এর সুফলটা ভোগ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ একটি সুন্দর জায়গায় পৌঁছবে বিশ্বের দরবারে। এখানে পরিবর্তনের আরও কিছু বিষয় আছে, যে
সেদিন যখন যেটা শুরুর লগ্নে যে টিন শেডের কথা আমি বললাম একটু আগে, এটা তখন মেশিন প্রযুক্তিতে আমরা নির্ভর করতাম আমাদের লোকাল মেশিনের উপরে। এই লোকাল মেশিনগুলো এগুলো পানি, বিদ্যুৎ এগুলোর অপচয়টাও পর্যাপ্ত হতো। তারপর সে জায়গায় ভালো কোনো কেমিক্যালও ছিল না, নির্ভর করতে হতো লোকাল কিছু কেমিক্যালের উপর। যদিও লোকাল কিছুই না, সবই বাইরে থেকে আসে, বাট সেগুলোর যে সার্টিফিকেশন বা আদার্স কোনো কিছুই খেয়াল করা হতো না। সেদিন থেকে আজকে যে পরিবর্তনটা আসছে, যেখানে সাস্টেইনেবল একটা প্রসেস যেখানে অ্যাপ্লাই করা হয় লন্ড্রিতে, আজকে লো লিকুইড রেশিও মেশিন ইউজ করা হচ্ছে, যেখানে পানির ব্যবহার কম। ওজন মেশিন ইউজ করা হচ্ছে, যেখানে উইদাউট ওয়াটার আমি ওয়াশিং ইফেক্টগুলো পাচ্ছি। লেজার, এই টাইপের সাস্টেনেবল টুলসগুলো আমরা এখানে এখন ব্যবহার করতে পারছি। এটার বিনিময়ে আমরা পরিবেশকে আমরা রক্ষা করার যে পদক্ষেপগুলো, এগুলো আমরা এই সাস্টেনেবল কার্যাবলীর মাধ্যমে আমরা সেগুলো পরিবেশকে কন্ট্রিবিউট করতে পারতেছি। দ্বিতীয়ত, কেমিক্যালের ক্ষেত্রে যেমন মাল্টিফাংশনাল কেমিক্যাল আমরা এখন ইউজ করছি। যেমন আগে একটা ছিল ডিসাইজিং, যে কোনো ডেনিম গার্মেন্টস আসলে সেটাকে ডিসাইজিং করতে হতো, সোডা, কাস্টিক, অনেক সময় পারঅক্সাইড দিয়ে প্রথমে ডিসাইজিং করা হতো, তারপরে এনজাইম করা হতো। আজকে টেকনোলজির কত পরিবর্তন, এখন আমাকে ডিসাইজিং করতে হচ্ছে না। এনজিমাইটিক ডিসাইজিং টাইপের কিছু প্রোডাক্ট আছে, যেটাকে ডিসাইজিং কাম এনজাইম সব একসঙ্গে হয়ে যাচ্ছে। আবার সেখানে আমাকে ওজনের মাধ্যমেই যে আমি একটা প্রসেসটাকেই আমি এখান থেকে এখন একটা প্রসেসকে আমি মানে গুড বাই জানাইছি, যেটা আমাকে আর ইউজ করতে হচ্ছে না। অ্যাজ ওয়েল অ্যাজ সেখান থেকে আমার পানি সেভ হচ্ছে, এখান থেকে কস্ট সেভ হচ্ছে, সময় সেভ হচ্ছে, ইলেকট্রিসিটি সেভ হচ্ছে। এই মাল্টিফাংশনাল টাইপের কেমিক্যালগুলো কিন্তু ইউজ করে আজকের এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। এই টেক্সটাইলের এই এনভায়রনমেন্টগুলো, গার্মেন্টস টেক্সটাইলের সেদিনের আর এদিনের পার্থক্যগুলো কিন্তু একটা জায়গা মতো নিয়ে আসতে পারছে। তো এই সাস্টেনেবল টুলসগুলোর কারণে, সাস্টেনেবল কেমিক্যাল ইউজ করার কারণে সেদিন যে পিছিয়ে পড়া গার্মেন্টস সেক্টর ছিল, আজকে সেটা থেকে আমরা অনেক দূর এগিয়ে আসি। তো সর্বোপরি আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে। যেমন ধরেন আমরা কস্ট সেভিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো রিসোর্সই কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আসে। আমাদের দেশীয় কোনো রিসোর্স এখানে কোনো কিছুই আমরা অ্যাপ্লাই করতে পারি না। এটা বেসিক একটা কেমিক্যাল থেকে শুরু করে সব ধরনের কেমিক্যালের জন্য কিন্তু আমাদের বাইরের দেশগুলোর উপর নির্ভরশীল হতে হয়। হাই এফিসিয়েন্সি কোনো ইকুইপমেন্ট যদি আমরা এখানে টেক্সটাইল সেক্টরে বা গার্মেন্টস সেক্টরে আমরা যদি এখানে ইনস্টল করতে যাই, সেটাও কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট না, সেটা আমার বাইরের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তো এই চ্যালেঞ্জিংগুলো দিন শেষে আমাদের শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাট আমার রিকমেন্ডেশন যে এই সেক্টরগুলো যদি, এই রিসোর্সগুলো যদি আমাদের এই দেশে থাকতো, তাহলে আমাদেরকে পিছিয়ে ফেলার মতো কেউ ছিল না ওয়ার্ল্ডের। তো এই বিষয়গুলো আমি যথাযথ কর্তৃপক্ষের অথবা বাংলাদেশ সরকারকেও আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো R&Dর মাধ্যমে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, যাতে এই দেশীয় শিল্পটাকে আর একটু ভালোভাবে কাজে লাগানো যায়।